ব্যাংক আসলে কিভাবে টাকা বানায় আর সাধারণ মানুষ কি হারায়? একটা সোজা প্রশ্ন করি, আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলে ব্যাংক কি শুধু সেই টাকাই ধরে রাখে, নাকি আপনার টাকাকে ব্যবহার করে 10 গুণ এমনকি 20 গুণ টাকা বানায়? আজ জানবো ব্যাংক আসলে কিভাবে টাকা বানায় আর সাধারণ মানুষ কিভাবে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ধরুন আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিলেন। ব্যাংক বলল, চিন্তা করবেন না, আপনার টাকা নিরাপদ। কিন্তু বাস্তবে কি হয়? ব্যাংক সেই 1 লাখ টাকার বড় অংশ অন্য কাউকে ঋণ দিয়ে দেয়। অর্থাৎ একই টাকা একাধিক মানুষের কাছে ঘুরছে। এই সিস্টেমকে বলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। সমস্যা কোথায়? টাকা বাস্তবে নেই, কিন্তু কাগজে ডিজিটালে টাকা তৈরি হচ্ছে। ঋণের উপর সুদ বসছে, ফলে টাকার পরিমাণ বাড়ছে, কিন্তু জিনিসপত্র বাড়ছে না। ফলাফল, দাম বাড়ে, জীবন কঠিন হয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো ঋণ নেই নাই, আমার কি? কিন্তু বাস্তবতা হলো বাজারে দামের ভেতরে সুদ ঢুকানো। ব্যবসায়ী ব্যাংক ঋণের সুদ পণ্যে যোগ করে দাম বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত আপনি সেই সুদের দাম দিচ্ছেন। আপনি চাইলে বা না চাইলে এই সিস্টেমে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংক সাধারণত কাজ করে বড় ঋণ গ্রহীতার পক্ষে, বড় ব্যবসায়ীর পক্ষে, সম্পদশালীদের পক্ষে। আর ছোট মানুষ, সে পায় কম মুনাফা, বেশি ঝুঁকি আর ঋণের ফাঁদ। ইনসাফের অর্থনীতি বলে টাকা নিজে টাকা বানাতে পারে না, লাভ হবে ঝুঁকির সঙ্গে। ঋণ নয়, অংশীদারিত্ব। বাস্তব ব্যবসা ও উৎপাদনের সঙ্গে অর্থনীতি যুক্ত। এই কারণে ইসলাম সুদভিত্তিক ব্যাংকিংকে অন্যায় বলে। সমাধান আছে, কিন্তু সহজ না। সুদমুক্ত অর্থব্যবস্থা, অংশীদারিত্বভিত্তিক ব্যাংকিং, ক্ষুদ্র উদ্যোক্তাকে সরাসরি সহায়তা, টাকা চাপানোর উপর নিয়ন্ত্রণ, বাস্তব উৎপাদনে বিনিয়োগ। ব্যাংক থাকবে, কিন্তু ইনসাফের ভিত্তিতে। সমস্যা ব্যাংক শব্দে না, সমস্যা ব্যাংকের সিস্টেমে। সিস্টেম বদলালে অর্থনীতি বদলাবে। আপনি যদি ইনসাফ ভিত্তিক অর্থনীতি চান, এই ভিডিও শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত লিখুন। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।